প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ করবিধি বইয়ের ভাড়া হতে আয় বা গৃহ সম্পত্তি খাতে আয় চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো শুরুতে যদি আমরা অঙ্কটা পড়ি, যে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2019 এবং ডিইউ বিবিএ সেকেন্ড ইয়ার 2018 সালে যে অঙ্কটা এসেছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে যদি দেখি যে জনাব রমিল একটি প্রাইভেট কলেজের সহকারী অধ্যাপক। তার বাড্ডায় একটি বাড়ি আছে যা থেকে তিনি প্রতি মাসে 16,000 টাকা ভাড়া পান। ভাড়াটির পুরো মূল্য হচ্ছে বার্ষিক 2 লাখ টাকা। বাড়িটি 2024-25 নির্ধারণী বছরে গৃহ সম্পত্তি খাতে তার মোট আয় নির্ণয় করতে বলেছে। এখানে কিছু খরচ দেওয়া আছে। তো আমরা যদি বরাবরের মতো সমাধান করার চেষ্টা করি, করদাতার নাম লিখব, ইটিআইএন, কর অঞ্চল লিখব, করবর্ষ আয়বর্ষ লিখব। আর করবর্ষ আয়বর্ষ কিভাবে লেখে সেটা আমরা জানি। তারপর আরেকবার বলি যে 23-24 হচ্ছে তার আয় বর্ষ, তাহলে 24-25 হবে তার কর বর্ষ। তাহলে আমরা লিখলাম গৃহ সম্পত্তি খাতে আয়। প্রথমে ভাড়া হতে আয় ধারা লিখব 35 থেকে 39 এবং গৃহ সম্পত্তি খাতে মোট ভাড়া মূল্য লিখব। খ নাম্বার দিয়ে গৃহ সম্পত্তি হতে অর্জিত ভাড়ার পরিমাণ। তাহলে সে ভাড়া পেত কত? 16,000 টাকা প্রতি মাসে। তাহলে আমরা 12 দিয়ে গুণ দিয়ে নেই। 16,000 টাকা প্রতি মাসে 1,92,000 টাকা। এরপর আমরা নিব পৌর মূল্য। বাড়িটির পুরো মূল্য ছিল 2 লাখ টাকা। তাহলে আমরা লিখব গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য 2 লাখ টাকা। তাহলে সরে অ এবং সরে আ এর মধ্যে যেটা বড় সেটা নিব। তাহলে বড় হচ্ছে 2 লাখ টাকা। তাহলে বড়টা আমরা নিলাম। এরপর গ নাম্বার সমন্বয়যোগ্য অগ্রিম কর যতটুকু উক্ত আয় বর্ষে সমন্বিত করা হয়েছে, এগুলো টাকা থাকে না, তারপর আমাদের লেখার প্রয়োজন আমরা লিখব। তাহলে ঘ নাম্বারের প্রাপ্ত যে কোনো অঙ্ক সুবিধার অর্থমূল্য খ গ উল্লিখিত অঙ্কের অতিরিক্ত। অম নাম্বারে লিখব গৃহ সম্পত্তিগত ভাড়াটি কর্তৃক পরিশোধিত যে কোনো সার্ভিস চার্জ, মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ, অন্য যে কোনো অভিহিত হোক না কেন। এখানে আসলে ভাড়াটি যদি কোনো কিছু দেয় সেটা সমন্বয় করার জন্য আমাদের ওমো নাম্বারটা ব্যবহার হয়। কিন্তু এগুলো কোনো কিছুই নেই, তাহলে আমরা 2 লাখ টাকাই নিয়ে নিলাম। এরপর আমরা 6 নাম্বারে দেখব যে শূন্যতা ভাতা আছে কিনা। তাহলে আমরা যদি একটু পড়ি নিচের দিকে, যে বাড়িটি বছরে 1 মাস খালি ছিল যার সমর্থনে বিদ্যুৎ বিলের কপি রয়েছে। তাহলে বিদ্যুৎ বিলের কপি থাকলে অবশ্যই আমাদের সমন্বয় করে দেখাতে হবে। তাহলে আমরা শূন্যতা ভাতা এই 2 লাখ টাকা 12 দিয়ে ভাগ দিব এবং 1 দিয়ে কিন্তু যেহেতু 1 মাস খালি ছিল, যদি 2 মাস খালি থাকতো তাহলে 2 দিয়ে গুণ দিতাম। তাহলে এটা আমরা সমন্বয় করার পরে গৃহ সম্পত্তির মোট ভাড়া মূল্য ক নাম্বার কিভাবে আসবে? এই যে খ নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ এবং ওমো এই কটাকে যোগ করবো এবং 6 নাম্বারটাকে আমরা কি করব? বাদ দিব। তাহলে বাদ দেওয়ার পর আমাদের টাকা আসছে হচ্ছে 1,83,333। তো এর পরবর্তীতে আমরা অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ দেখাবো। মানে এখানে কি কি বাদ যাবে? প্রথমেই বাদ যাবে মেরামত ও রক্ষণাবেক্ষণ। এটা কত পার্সেন্ট? 25%। যেহেতু বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়নি, কারণ সে বলছে যে একটি বাড়ি আছে, তিনি প্রতি মাসে ভাড়া পান, ভাড়া দিয়েছে এমনিতেই। বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিলে আমরা 30% মেরামত রক্ষণাবেক্ষণ দেখাতাম। তো আমরা দেখালাম। এরপরে দেখি কি আছে। পৌর কর আছে। মেরামত রক্ষণাবেক্ষণ দেখালে আবার নতুন করে মেরামত রক্ষণাবেক্ষণ দেখানোর প্রয়োজন নাই। তাহলে আমরা পরবর্তীতে দেখাবো পৌর কর। পৌর কর কত? পৌর কর হচ্ছে 6,000 টাকা। এর পরবর্তীতে দেখি আমরা কি আছে। ভাড়া আদায় খরচ আছে, সেটা যাবে না। এরপর বলছে অগ্নি বিমার প্রিমিয়াম ত্রিমাসিক, মানে 3 মাস পর পর 500 টাকা। তাহলে 3 মাস পর পর যদি 500 টাকা হয়, বছরে আপনি কয়বার দিবেন? 4 বার। তাহলে এইটা আমরা দেখালাম অগ্নি বিমার প্রিমিয়াম কত? 500 গুণ 4 কত টাকা? 2,000 টাকা। এর পরবর্তীতে দেখি ঋণকৃত তহবিলের সুদ আছে 13,000 টাকা। তাহলে আমরা দেখলাম ঋণকৃত ঋণের সুদ 13,000 টাকা। এগুলোকে যোগ করে আমরা 66,833 পেয়েছি এবং মোট ভাড়া হতে হয় উপর থেকে বাদ দিলে আসলে আমাদের চলে আসবে 1,16,500 টাকা। এই ছিল অঙ্কের সমাধান। এখন আপনারা বলতে পারেন যে ভাড়া আদায় খরচ বা মেরামত খরচ এটা আমরা কেন নিলাম না? তাহলে আমরা একটু দেখি আসলে এটা কেন নিলাম না। কারণ ভাড়া আদায় খরচ এবং মেরামত খরচ এগুলা সবই হচ্ছে আপনার মেরামত রক্ষণাবেক্ষণ যে আমরা এই যে নিলাম, এই যে 25% নিলাম, এইটার ভিতরে আসলে অন্তর্ভুক্ত। তাই এগুলো নতুন করে আসলে দেখানোর প্রয়োজন পড়ে না। তাহলে এই জন্য আমরা আসলে এই মেরামত খরচ এবং ভাড়া আদায় খরচ এটা দুইটাকে দেখাইনি। এই ছিল অঙ্কের সমাধান। চলেন আমরা নতুন একটি অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বিবিএ অনার্স 2012-16 এবং ম্যানেজমেন্ট 2019, ডিউ মার্কেটিং 2016 এবং অ্যাকাউন্টিং 2017 সালে যে অঙ্কটা এসেছে, অনেকবার পরীক্ষা এসেছে, এটা সমাধান করার চেষ্টা করবো। আশা করি সবাই সাথে থাকবেন। তো প্রথমে আমরা যদি অঙ্কটা পড়ে দেখি যে মিস্টার পারভেজ ঢাকায় মিরপুরে একটি বাড়ি আছে, বাড়িটির অর্ধেক মাসিক 16,000 টাকা ভাড়া দেওয়া হয়েছে, অপর অর্ধাংশে তিনি নিজে বাস করেন। বাড়িটির পুরো মূল্য 4,90,000 টাকা। এবছর ভাড়াটির খরচগুলো নিম্নরূপ ছিল, অনেকগুলো খরচ ছিল। মিস্টার পারভেজ 2023-24 আয় বর্ষে গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমরা যদি সমাধান করার চেষ্টা করি, শুরুতে আমরা একটা ছক নিলাম এবং আয় বর্ষ কর বর্ষ লিখলাম, এবং গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় করে লিখলাম, ভাড়া হতে মোট আয় 35 থেকে 39 এটা লিখলাম। তো প্রথমে আমরা কি নির্ণয় করি? গৃহ সম্পত্তির মোট ভাড়া মূল্য নির্ণয় করি। তো কিভাবে নির্ণয় করি? সরাসরি লিখে আমরা গৃহ সম্পত্তিতে অর্জিত ভাড়ার পরিমাণ, যেহেতু 16,000 টাকা করে ভাড়া দিয়েছে, তাহলে আমরা 12 দিয়ে গুণ দিব, তাহলে 12 দিয়ে গুণ দিলে আসে 1,92,000 টাকা। এরপর সরেয়া অংশে লিখব বার্ষিক মূল্য। বার্ষিক মূল্য মানে হচ্ছে পৌরমূল্য। তাহলে আমরা পৌরমূল্যের দিকে যদি তাকাই, তো পৌরমূল্যটা আছে হচ্ছে 4,90,000। কিন্তু এটা পুরোটা তো আমরা নিতে পারবো না, যেহেতু অর্ধেক অন্যজনকে ভাড়া দেওয়া হয়েছে। তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে নিব। সেক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে নিলাম। 4,90,000 ভাগ 2 হচ্ছে 2,45,000 টাকা। এরপর আমরা কি করব? এই সরেয়া এবং সরেয়ার মধ্যে যাহা অধিক, সবচেয়ে বড়টা, তাহলে বড়টা হচ্ছে 2,45,000, সেটা নিলাম। এরপর আমরা উপরের অঙ্কে আলোচনা করেছি ঘ নাম্বার এবং উব নাম্বার, এগুলো আমাদের যায় না, তার লেখার দরকার, তাই প্রয়োজনে আপনারা একটু প্র্যাকটিস করে এগুলা মুখস্থ করে নেবেন। গৃহ সম্পত্তি ভাড়াটা কর্তৃক পরিশোধিত যে কোনো কিছু, এগুলো আমার কাছে না থাকার কারণে আমরা 2,45,000 টাকা ওই পাশে ট্রান্সফার করে নিলাম। এরপর 6 নম্বর আমরা নিব হচ্ছে শূন্যতা ভাতা। এটা কিভাবে নিতে হয়? আমাদের দেখতে হবে যে আমাদের বাড়িটি খালি ছিল কিনা। তো আমরা যদি দেখি যে নিচের দিকে বাড়িটি বছরে 1 মাস খালি ছিল, যার বিপরীতে বিদ্যুৎ বিল প্রদর্শন করেছে। এই বিদ্যুৎ বিল যদি প্রদর্শন না করে, তাহলে কিন্তু আমরা আসলে শূন্যতা ভাতা দেখানোর কোনো প্রয়োজন নাই। যেহেতু বিদ্যুৎ বিল প্রদর্শন করেছে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই দেখাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখি শূন্যতা ভাতা কিভাবে নিব। যেহেতু 1 মাস খালি ছিল, এই 2,45,000 টাকা 12 দিয়ে ভাগ দিব এবং 1 দিয়ে গুণ দিব, তাহলে আমাদের শূন্যতা ভাতার অংশটুকু বের হয়ে যাবে। তাহলে আমরা গৃহ সম্পত্তির মোট ভাড়া মূল্য কিভাবে নির্ণয় করি? এই খ, গ এবং ঘ, এগুলো যোগ করি এবং এই যে 6 নাম্বারটা আছে, এটাকে আমরা বাদ দিয়ে দিই। তাহলে আমরা বাদ দেওয়ার পরে যে টাকাটা পেয়েছি, আমরা একটু দেখি কত টাকা আসে, 2,24,583 টাকা। এখন আমরা আসলে অঙ্কের অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ দেখাবো। বিয়োজন সমূহের ভিতর কি কি আছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা যদি খরচ সমূহ দেখি, প্রথমেই কি নিতে হবে? প্রথমে নিতে হবে মেরামত ও রক্ষণাবেক্ষণ। যেহেতু সে বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেয়নি, তাহলে আমরা 25% দেখাবো। তাহলে 2,24,583 25% দেখালাম আমরা। এরপর দেখি যে কি যাবে আমাদের। এরপর ভূমি উন্নয়ন কর পাচ্ছি আমরা 1,000 টাকা। তাহলে ভূমি উন্নয়নের করটা আমরা একটু দেখাই যে ভূমি উন্নয়নের কর 1,000, কিন্তু অর্ধেক নিতে হবে, যেহেতু অর্ধেক সে বসবাস করেন। এর পরবর্তীতে দেখি যে কি আছে আমাদের। মেরামত খরচ আছে, দারোয়ানের বেতন আছে, ঋণের সুদ নিতে হবে। ঋণের সুদ কত টাকা? 36,000 টাকা এবং পৌর কর আছে কত? 6,000 টাকা। তাহলে আমরা একটু দেখি যে ঋণের সুদ আছে 36,000 টাকা, 2 দিয়ে ভাগ দিয়ে নিতে হবে এবং পৌর কর আছে 6,000 টাকা, এটাকেও 2 দিয়ে ভাগ দিয়ে নিতে হবে। তাহলে এগুলো যোগ করলে আসে 77,646। উপর থেকে যদি আমরা সমন্বয় করি, তাহলে ভাড়া হতে এটা আমরা পেয়ে যাব। এখন আমরা যদি দেখি যে কি কি আমরা নিতে পারিনি, কি কি আমরা নিতে পারিনি। শিক্ষার্থীরা জানেন যে এই যে আমরা খরচগুলো এইমাত্র লিখেছি, যে এইগুলো আসলে মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে অলরেডি অন্তর্ভুক্ত থাকে, তাই এগুলো আসলে যদি অঙ্কে থাকে তাহলে নতুন করে নেওয়ার প্রয়োজন নাই। যে অংশটাকে আমরা এইমাত্র লিখেছি, এই যে এই অংশটা, তাহলে আমরা যদি দেখি যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ আছে, তাহলে মেরামত খরচ আছে যেটা অলরেডি অন্তর্ভুক্ত আছে, সেটা দেখানোর দরকার নেই। আবার দারোয়ানের বেতন আছে 60,000 টাকা, এটাও দেখানোর দরকার নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি মেরামত, দারোয়ানের বেতন, এগুলা মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরেই অন্তর্ভুক্ত থাকে। তারপর বিদ্যুৎ সংস্থাপন ব্যয় 20,000 টাকা, এটাও আসলে দেখানোর প্রয়োজন নেই, এগুলো আসলে মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে অন্তর্ভুক্ত থাকে। তাহলে এই তিনটা আমরা আসলে নতুন করে দেখাবো না, কারণ এটা মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে অন্তর্ভুক্ত থাকে। তো এই তিনটা বাদ দিয়ে আমরা বাদ বাকি যেগুলো আছে সেগুলো দেখাইলাম। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো অঙ্ক সম্পর্কে প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।